ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও। জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারই তো মানুষ চাইছে। তাহলে তোমরা ভোটে দাঁড়ায়া যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো। ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা। এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। ফলে সেও আমাকে শৈশব থেকে চেনে এবং জানে যে আমি আসলে কি করি এবং কি বলি। 92 সালের পর থেকে আসলে আমার কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য নাই যে রাজনীতি করতে গেলে অনেক মিথ্যা কথা বলতে হয়। আমাদের ছোটবেলায় আমরা যখন রাজনীতি করতাম, আমরা দেখতাম যে আমাদেরকে বলে যে অমুককে গালি দাও, তমুককে একটু ঝেড়ে দাও, তমুকের বিরুদ্ধে একটু কুৎসা রটনা করো, একটা গুজব ছড়িয়ে দাও। এই জায়গাতে আমার আপত্তি ছিল। এই আপত্তি থাকার কারণে আমার বন্ধুরাও জানে, ঢাকা মেডিকেল কলেজে আমি যখন রাজনীতি করেছি, আমি কখনোই আমার দলের পক্ষে ভোট চাই না, কিংবা আমি যে রাজনৈতিক দল করতাম আমি সেই জন্য ভোট চাইতাম না। আমি বলতাম যে ভালো তাকে ভোট দেন, কেননা যে ভালো তার জন্যই বাংলাদেশ শাসন করার অধিকার আছে। যে সৎ, যে নীতিবান, যে বাংলাদেশকে ভালোবাসে, তার অধিকার আছে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার। কে কোথায় জন্মেছে, কে কোথায় কত পকেটে টাকা নিয়ে ঘুরছে, কে কোন ব্যাংক লুট করেছে, কিংবা কে তার নিজের লোকদেরকে দিয়ে প্রতিপক্ষকে নির্যাতন করেছে, সেই ক্ষমতা না। ক্ষমতা হচ্ছে মানুষকে ভালোবাসার ক্ষমতা, ক্ষমতা হচ্ছে মানুষকে ক্ষমা করার ক্ষমতা। ক্ষমতা শব্দটা এসেছে ক্ষমা থেকে, ক্ষমতা ক্ষমা দেখানো থেকে আসে নাই। এবং আমি এই কথাই সবসময় বলেছি বলে আমার বন্ধুরা ভেবেছে আমি অন্য দল করি, অন্য দলের লোকেরা ভেবেছে আমি বন্ধুদের দল করি। আমি আসলে কোনো দল করি না। আমি বাংলাদেশকে সমর্থন করি। আমি চোর আর বাটপারদের বিরুদ্ধে, আমি ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে, আমি সাধারণ মানুষকে যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে, ছাত্রদের বুকে যারা গুলি চালায় আমি তাদের বিরুদ্ধে, যারা অন্যায় কথা বলে আমি তাদের বিরুদ্ধে। এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি এইরকমই থাকবো। মাহাদি আমার এলাকায় থাকে, আমকানোর অধিকার অর্জন করে। যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে শাসন করার অধিকার অর্জন করে না। শাসন সে করবে যে ভালোবাসে। এবং আমি তাদেরকে ভালোবেসেছি এবং আমি দেখতে পাচ্ছি সে মাথা নাড়ছে। আমি অনেক তাদেরকে ধমক দিয়েছি, আমি কথা বলেছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা অনেককে চেনেন, বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে যাদেরকে ফলো করেন, এদের একটা কমন জায়গা আছে জীবনে। কোনো না কোনো সময়, কখনো না কখনো আমি এদের অনেককেই বিতর্কের কারণে কাছে এসেছি এবং বড় ভাই হিসেবে বিতর্ক করা শিখেছি। এখন কেন, কি সময়ে, কি কারণে আমরা আসলে আজকে এখানে এসে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি কারণ আমরা একটা বাংলাদেশের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে প্রায় 16 বছর ধরে একটি কর্তৃত্ববাদী, ধীরে ধীরে ফ্যাসিবাদী হয়ে ওঠা একটি শাসক চক্র বাংলাদেশকে শাসন করেছে, যেখানে তারা অলিগার্ক তৈরি করেছে, যেখানে তারা ক্রোনি ক্যাপিটালিজম তৈরি করেছে, যেখানে তারা রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সা নিজের প্রিয় লোকদের পকেটে ভরে দিয়েছে এবং সেটা ভরে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে। আপনারা দেখবেন জুন মাসে আমি স্ট্যাটাস দিয়েছি, আমি পড়ে শোনাতে পারি। আমি জুন মাসে লিখেছি যে এইখানে অনেক বড় বড় কথা হচ্ছে, কিন্তু যারা আমাদেরকে শাসন করছে তারা দুবাইতে বাড়িঘর বানাচ্ছে। আমি কিন্তু এটা জুন মাসে লিখেছি, জুলাই মাসে না, আগস্ট মাসেও না। আমি 24-এর শুরুতে লিখেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্দুকের গভীরতা টের পাওয়া যায়। আমার বাড়ি কিন্তু আয়নাঘর থেকে 4 কিলোমিটার দূরে। আমি 4 কিলোমিটার দূরে বসে থেকে এটা লিখতে পেরেছি, বিদেশে বসে থেকে না। কারণ আমি মনে করি আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যারা এই বাংলাদেশে জন্মেছি, যাদের বাবা মা, যাদের পরিবার পরিজন এই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির ওপরে আমাদের অধিকার আছে। এই বাংলাদেশ কেমন হবে ভবিষ্যতে সেটা বলার অধিকার আমাদের। কারণ এই বাংলাদেশ আমরা গড়েছি, এই বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছে। এবং আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আমি আজকে জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এইরকম একটা আয়োজন করেছেন, যেখানে তারা তরুণদেরকে সকল মত এবং পথের মানুষদের চিন্তা এবং ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছেন। এইটাই গণতন্ত্র। গণতন্ত্র ভোটের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করে, কিন্তু গণতন্ত্র একই সঙ্গে বিরোধীদের অধিকারকে, বিরোধীদের প্রতিবাদ করার অধিকারকেও স্থাপিত করে, যে অধিকার আগের সরকার কেড়ে নিয়েছিলেন। 19শে জুলাইতে আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এবং সেইখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম, যদি কেউ ক্ষমতাকে ভালোবাসে তবে জনগণকে ভালোবাসার অভিনয় করার দরকার নাই।
ক্ষমতাকে কোনো ক্ষমতাবান ভালোবাসেন না, জনগণকে ভালোবাসেন বলে ক্ষমতায় যান, এবং ক্ষমতায় যাওয়ার একটাই উপায়, সেইটা হচ্ছে নির্বাচন। আমি মনে করি বাংলাদেশের জনগণের ভোট দেওয়া উচিত, যত দ্রুত সম্ভব ভোটে যাওয়া উচিত, এবং ভোটের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেওয়া উচিত। মানুষ যাকে ভোট দেবে সেই বাংলাদেশের নেতা, মানুষ যাকে ভোট দেবে না সে বাংলাদেশের নেতা ভবিষ্যতে হওয়ার জন্য চেষ্টা করবে। নেতা হওয়ার সম্ভাবনা কখনো হারিয়ে যায় না, কিন্তু সকল সম্ভাবনার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি হচ্ছে ভোট, সেই স্বীকৃতি হচ্ছে গণতন্ত্র। ভোটবিহীন কোনো শাসক যাই বলুক না কেন তিনি আসলে গণতান্ত্রিক নন। ভোটহীনতাই হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজ। যে ভোট চায় না সে জনগণকে মূল্য দেয় না, যে জনগণকে মূল্য দেয় না সে বিশ্বাস করে না যে জনগণের মতের মাধ্যমেই বাংলাদেশ পরিচালনা হওয়া উচিত। আমাদের সংবিধান আছে জনগণই ক্ষমতার উৎস। যদি কেউ মনে করে থাকেন যে জনগণের সেই ক্ষমতার উৎস কেবল বইয়ের মধ্যে থাকবে, সেটা ঠিক নয়। বরং জনগণের মতামতের মধ্যে দিয়ে রাজনৈতিক দল নিজেকে পরিবর্তিত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে, যে প্রস্তুতি আজকে আমি এখানে দেখতে পাচ্ছি বলে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই মাহাদিকে। আপনারা যারা এখানে আছেন আপনারা আসলে ভবিষ্যতের নেতা। যে রাজনৈতিক দল বলবে যে কারো কোনো বিকল্প নাই, সেই রাজনৈতিক দল শেষ হয়ে যায়। বরং রাজনৈতিক দল প্রতিনিয়ত তার সকল কর্মী এবং অনুসারীদের মধ্যে বিকল্প তৈরি করে। নেপোলিয়ন বোনাপার্টের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। নেপোলিয়নকে একজন জিজ্ঞেস করলেন যে আপনি যত যুদ্ধে যেতেন এর কারণ কি? নেপোলিয়ন বললেন যে আমার যে সেনাবাহিনী তারা যুদ্ধক্ষেত্র থেকে পালায় না। তো তাকে জিজ্ঞেস করা হলো যে কেন পালায় না? বলে আমি আমাদের সেনাবাহিনীকে এমনভাবে ট্রেনিং দিয়েছি যে প্রত্যেক সেনা মনে করে তার জেনারেল যদি মরে যায় যুদ্ধে, তাহলে সেই জেনারেল সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না। কোনো নেতা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। ফলে বোনাপার্ট যখন সেনা পাঠাতেন, জেনারেল মরে যায় তার সেনাবাহিনী পিছু হটে না, ব্রিগেডিয়ার মরে যায় তার সেনাবাহিনী পিছু হটে না। কেউ জানতেও চায় না যুদ্ধ কোথায়, জেনারেল কোথায়। একজন মরে গেলে আরেকজন পতাকা ধরে দাঁড়িয়ে থাকে। সেই রাজনৈতিক দলই বা সেই রকম দলই প্রকৃতপক্ষে তরুণদের কথা ভাবে, যারা তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির প্রক্রিয়াকে অব্যাহত রাখে এবং তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে তারা যোগ্যতাকে, মেধাকে মূল্যায়িত করে। তারা বংশ কিংবা প্রতিপত্তি কিংবা জমিদারিকে তাদের নেতৃত্বের কথা হিসেবে চিন্তা করে না। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনাদেরকে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা আগামী দিনের তরুণ, আপনারা আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। আপনাদেরকে গড়ে তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে আপনাদের দল, জাতীয়তাবাদী দল, এটা শুরু করেছে। আমরা আসলে কেমন বাংলাদেশ দেখতে চাই? আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আপনারা চাকরি পাবেন, যে বাংলাদেশে আপনারা যদি ব্যবসা করেন আপনারা নিরাপদে ব্যবসা করতে পারবেন, যে বাংলাদেশে আপনারা ব্যাংকে গেলে ঋণ পাবেন, যে বাংলাদেশে আপনারা আপনাদের সন্তানদের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে পারবেন, যে বাংলাদেশে যদি আপনি স্বাস্থ্যসেবা পেতে চান তাহলে প্রকৃত স্বাস্থ্যসেবা পাবেন। যদি আপনি বাংলাদেশের পাসপোর্ট কোনো এমবাসিতে ফেলেন তাহলে বাংলাদেশের পাসপোর্ট শুধু সেই জন্য আপনি ভিসা পেতে কোনো বিড়ম্বনার মুখোমুখি হবেন না। বাংলাদেশকে আপনাদের মাধ্যমে পৃথিবী চিনবে, আপনাদের অর্জনের মাধ্যমে বাংলাদেশ বড় হবে। আমরা সেই রকম একটা বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে আপনারা সকল মত ও পথের মানুষ একই সঙ্গে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।